নমস্কার বন্ধুরা, জানিয়ে দেব আজকের সর্বসেরা খবরগুলি। প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম। গ্রেফতার কলেজের নিরাপত্তা রক্ষী, নাড্ডার নির্দেশে তদন্ত কমিটি গঠন বিজেপির। কালীগঞ্জে বিস্ফোরণে নাবালিকার মৃত্যুর মূল অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি সহ গ্রেপ্তার ৩। পেছনের দরজা দিয়ে এনআরসির চেষ্টা বিপজ্জনক, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ তৃণমূলের। বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে ভারত পাক যুদ্ধ থামানো হয়েছিল, ফের জোরালো দাবি ট্রাম্পের। পুরীতে রথযাত্রার পরের দিন মাসির বাড়ি পৌঁছলেন জগন্নাথ দেব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন হবে বিস্তারিত। গ্রেপ্তার কলেজের নিরাপত্তা রক্ষী, নাড্ডার নির্দেশ তদন্ত কমিটি গঠন বিজেপির। কসবায় আইন কলেজে গণধর্ষণের ঘটনায় এবার গ্রেপ্তার করা হলো ওই কলেজের এক নিরাপত্তা রক্ষীকে। ধৃতের নাম পিনাকি বন্দ্যোপাধ্যায়। এর আগে গতকাল থেকেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, এরপর আজও তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। তাকে থানায় নিয়ে গিয়ে বয়ান রেকর্ড করা হয় বলে জানা গিয়েছে। এরপর তার কথাবার্তায় অসঙ্গতি পাওয়া গেলে পুলিশ তাকে গ্রেফতার করে। লালবাজার সূত্রের খবর, অভিযোগপত্রে কলেজের এক নিরাপত্তা রক্ষীর নাম তুলে ধরেছেন নির্যাতিতা ছাত্রী। তার অভিযোগ, নিরাপত্তা রক্ষীকে ভয় দেখিয়ে গার্ড রুম থেকে বের করে দিয়েছিলেন অভিযুক্তরা। সেই নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞাসাবাদের পর শনিবার গ্রেপ্তার করা হয়। গোয়েন্দাদের প্রশ্ন, যদি রক্ষীকে অভিযুক্তরা বাইরে বের করেও দেন, সেক্ষেত্রে কেন সেই রক্ষী ফোন করে কাউকে ডাকলেন না? কেন ঘটনা ঘটে যাওয়ার পরও তিনি সেখানে ছিলেন? গোটা ঘটনার মধ্যে কোনো রকমের অপরাধমূলক ষড়যন্ত্র লুকিয়ে আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নিরাপত্তা রক্ষীর গ্রেপ্তারির কথা জানিয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার। তদন্তকারীদের দাবি, গোটা বিষয়টি লুকিয়ে গিয়েছিলেন এই নিরাপত্তা রক্ষী। ঘটনার দিন তার কি ভূমিকা ছিল এ নিয়ে সংশয় ছিল তদন্তকারীদের। তারপরই তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। উল্লেখ্য, গত ২৫ তারিখ কসবার আইন কলেজের গার্ড রুমে এক ছাত্রীকে গণধর্ষণ করার অভিযোগে ইতিমধ্যেই মূল অভিযুক্ত সহ ৩ জনকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছে কলকাতা পুলিশ। এদিন নিরাপত্তা রক্ষীকে গ্রেপ্তার করার পর এই নিয়ে কসবা গণধর্ষণ কাণ্ডে মোট ৪ জনকে গ্রেপ্তার করল পুলিশ। এই ঘটনায় ইতিমধ্যে ঘটনাস্থল থেকে বেশি কিছু নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। ওই নমুনার রিপোর্ট হাতে পেলেই তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতে ও দোষীকে খুঁজে পেতে সুবিধে হবে বলে জানিয়েছেন তদন্তকারী অধিকারীরা। গতকাল রাতে ফরেনসিক বিশেষজ্ঞদের পাশাপাশি নগরপাল মনোজ কুমার বর্মা সহ কলকাতা পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থল পরিদর্শনের জন্য দক্ষিণ কলকাতার আইন কলেজে যান। পুরো বিষয়টি ভালোভাবে তদারকি করেন পুলিশ আধিকারিকরা। জানা গিয়েছে, ওই নির্যাতিতা পুলিশকে যে বয়ান দিয়েছেন তার উপর ভিত্তি করে সংশ্লিষ্ট কলেজে প্রথমে ইউনিয়ন রুম ও পরে শৌচালয় এবং নিরাপত্তা রক্ষীদের ঘর থেকে নমুনা সংগ্রহ করেন তদন্তকারীরা। যদিও এই বিষয়ে মনোজ কুমার বর্মা কোনো মন্তব্য করতে চাননি। এদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশে এবার কসবা আইন কলেজে গণধর্ষণ কাণ্ডে বিজেপির তরফ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন সতপাল সিং, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রাক্তন পুলিশ আধিকারিক মুম্বাই, মীনাক্ষী লেখি, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, বিপ্লব কুমার দেব, লোকসভার সাংসদ, মনন কুমার মিশ্রা, রাজ্যসভার সাংসদ। এই তদন্ত কমিটি শীঘ্রই ঘটনাস্থল পরিদর্শন করবে এবং তদন্তের রিপোর্ট জমা দেবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে। কালীগঞ্জে বিস্ফোরণে নাবালিকার মৃত্যুতে মূল অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি সহ গ্রেপ্তার ৩। কালীগঞ্জে বোমা বিস্ফোরণে বালিকার মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হলেন মূল অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি গওয়াল শেখ। শুক্রবার রাতে তাকে বহরমপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে গ্রেপ্তারের পরেও নেই কোনো আফসোস। আদালতে ঢোকার মুখে গওয়াল দাবি করলেন, পরিবারের লোকজনই বালিকাকে বোমার আঘাতে খুন করেছে। গওয়াল শেখের ২ ছেলে বিমল শেখ এবং হাবিবুল শেখকেও গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উল্লেখ্য, হাবিবুল শেখকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। তাকে জেরা করেই পুলিশ মূল অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি গওয়াল শেখের হদিশ পায়। পাশাপাশি বিমল শেখ কোথায় আত্মগোপন করে রয়েছে তাও জানতে পারেন তদন্তকারীরা। সেই মতো অভিযান চালিয়ে পূর্ব বর্ধমান থেকে বিমলকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে হাবিবুলকে ৫ দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। শনিবার গওয়াল এবং তার আরেক ছেলে বিমল শেখকে আদালতে তোলা হবে। এদিন আদালতে ঢোকার সময় গওয়াল দাবি করেন, আমাকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। আমরা পানিঘাটায় ছিলাম, নিজেরা অন্যায় করে নিজেরা বোম মেরে আমাদের নামে দোষ চাপাচ্ছে, নিজেরাই খুন করেছে, ভুল অভিযোগ করা হচ্ছে, সব সিপিএম করেছে। এ বিষয়ে কৃষ্ণনগর জেলা পুলিশের ডিএসপি শিল্পী পাল বলেন, এখনো পর্যন্ত মোট ৯ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। পাশাপাশি পরিবারের তরফে যাদের নাম অভিযোগ দেওয়া হয়েছে তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তদন্ত চলছে, বাকি অভিযুক্তরাও দ্রুত গ্রেপ্তার হবে। উল্লেখ্য, ২৩ জুন সোমবার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশ হয়। সেখানে তৃণমূলের প্রার্থী বিপুল ভোটে জয়ী হন, যার পরেই তৃণমূলের তরফে কালীগঞ্জে বিভিন্ন এলাকায় বিজয় উল্লাস শুরু হয়ে যায়। সবুজ আবিরে জয়ের উৎসব চললেও কালীগঞ্জের বড় চাঁদঘর মোলান্দি এলাকায় বিজয় উৎসবের নামে
নামে শুরু হয় বোমাবাজি। অভিযোগ, মুড়ি মুড়কির মতো সকেট বোমা ফাটাতে শুরু করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, কখনো রাস্তার উপর তো কখনো লোকজনের বাড়ির দেওয়ালে। এলোপাথারি বোমা ফাটানোর সময় একটি গিয়ে 9 বছরের তামান্না খাতুনের গায়ে লাগে। বিস্ফোরণে রক্তাক্ত তামান্না সেখানে লুটিয়ে পড়ে। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় মোট 24 জনের নামে অভিযোগ দায়ের করেছে নিহত তামান্না খাতুনের পরিবার। তবে প্রথম দিকে পুলিশ 4 জনকে গ্রেপ্তার করে, পরে আরও এক অভিযুক্ত গ্রেপ্তার হয়, কিন্তু মূল অভিযুক্ত গাওয়াল শেখ এবং তার 2 ছেলে গা ঢাকা দেয়। সম্প্রতি গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গাওয়ালের ছেলে হাবিবুলকে গ্রেপ্তার করে। তাকে জেরা করে তদন্তকারীরা পূর্ব বর্ধমান থেকে বিমল শেখ এবং বহরমপুর থেকে গাওয়াল শেখকে গ্রেপ্তার করেছে। পিছনের দরজা দিয়ে এনআরসির চেষ্টা বিপজ্জনক, নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ তৃণমূলে। নতুন ভোটার তালিকার নামে পিছনের দরজা দিয়ে জাতীয় নাগরিক পঞ্জি তৈরির চেষ্টা করছে নির্বাচন কমিশন। গত বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা থেকে এই ইস্যুতে সাংবাদিক বৈঠক করে। এরপর শনিবার সকালে রাজধানীতে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন সাগরিকা ঘোষরা কমিশনের বিরুদ্ধে এই অভিযোগে ফের সরব হন। চলতি বছরের শেষে বিহার বিধানসভা নির্বাচনের আগে নতুন ভোটার তালিকা তৈরির প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। গত 24শে জুন এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই প্রক্রিয়ার নাম দেওয়া হয়েছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অফ ইলেকটোরাল রোলস। 2003 সালে শেষবার বিহারে এই কাজ হয়েছিল। এবার আসন্ন নির্বাচনের আগে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের নাম যাচাই, নতুন নাম অন্তর্ভুক্তি বা নাম বাদ দেওয়ার কাজ করবেন বুথ লেভেল অফিসাররা। ভোটার তালিকায় স্বচ্ছতা আনতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন কমিশন। এক্ষেত্রে ভোটার তালিকায় নাম তুলতে ভোটারের বাবা মায়ের জন্মের সংশয়পত্র এবং জন্মস্থানের স্বীকৃতি নথিও পেশ করতে হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। 1987 থেকে 2024 সালের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য এই নির্দেশ জারি করা হয়েছে। তৃণমূলের অভিযোগ, এভাবেই ঘুরপথে কেন্দ্রীয় সরকারের বহুকাঙ্ক্ষিত জাতীয় নাগরিক পঞ্জি তৈরির কাজটি সেরে ফেলবে নির্বাচন কমিশন। এখন বিহারের যে প্রক্রিয়াটি চালু হয়েছে তা আগামী বছরের বাংলার নির্বাচনের আগে করা হবে এবং বাংলার বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা রয়েছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন বলেন, পিছনের দরজা দিয়ে এনআরসি কার্যকর করার এই পদক্ষেপ অত্যন্ত বিপজ্জনক। তার কথায়, নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। আমরা নির্বাচন কমিশনকে শ্রদ্ধা করি, কিন্তু ইসি ভারতের সংবিধানের কাছে জবাব দিতে বাধ্য। কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা শ্রদ্ধার সঙ্গে বলছি, একটি সাংবিধানিক সংস্থা কখনো বিজেপির শাখা কার্যালয় হয়ে ওঠা উচিত নয়। তিনি এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অফ ইলেকটোরাল রোলস এর সময় নিয়েও প্রশ্ন তোলেন। ডেরেকের কথায়, হঠাৎ এখনই এই প্রক্রিয়া কেন করা হচ্ছে? আমাদের কাছে এর প্রমাণ আছে। এর কারণ, আগামী বছর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বহু বিজেপি সম্প্রতি একটি অভ্যন্তরীণ সমীক্ষা করেছে। সেই সমীক্ষা অনুযায়ী রাজ্যে 46 থেকে 49টি আসন পাবে বিজেপি। তার অভিযোগ, বিহার নির্বাচনের আগে তড়িঘড়ি নয়া ভোটার তালিকা তৈরি হচ্ছে। তার জন্য নতুন নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। এই নির্দেশিকায় আগামী বছর পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও প্রয়োগ করবে তারা। এই ইস্যুটি ইন্ডিয়া ব্লকের দলগুলি সংসদের অভ্যন্তরে এবং বাইরেও তুলে ধরবে। ব্রায়েন বলেন, এই বিষয়ে আমরা সবাই একমত। এমনকি আমরা সংসদীয় অধিবেশন শুরুর জন্য অপেক্ষা করব না। এ নিয়ে অপেক্ষা করা যায় না। এই ইস্যুতে প্রশ্ন তুলে গতকাল বিহারের সিপিআই এর তরফে নির্বাচন কমিশনকে একটি চিঠি পাঠানো হয়েছে। এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া বাতিল করার আর্জি জানিয়েছেন বাম দল। কমিশনের পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছেন বিহারের বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদবও। বাণিজ্য বন্ধের হুমকি দিয়ে ভারত পাক যুদ্ধ থামানো হয়েছিল, ফের জোরালো দাবি ট্রাম্পের। ভারতের সরাসরি অস্বীকারের পরেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাত মেটানোর ক্ষেত্রে কৃতিত্ব দাবি করে চলেছেন। শুক্রবার ট্রাম্প তার প্রশাসনের কর্মকর্তাদের ভারত ও পাকিস্তানের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করতে বলে দুই দেশের মধ্যে যুদ্ধ ঠেকানোর দাবি পুনর্ব্যক্ত করেছেন। শুক্রবার ট্রাম্প তার প্রশাসনের কর্মকর্তাদের ভারত ও পাকিস্তানের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করতে বলে দুই দেশের মধ্যে যুদ্ধ ঠেকানোর দাবি পুনর্ব্যক্ত করেছেন। হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন যে, আমরা ভারত ও পাকিস্তানের সঙ্গে কিছু দুর্দান্ত কাজ করেছি। সম্ভবত এটি পারমাণবিক হামলার দিকে এগিয়ে যাচ্ছিল। আমরা অনেক কাজ করেছি। আমার জানা নেই যে এর চেয়ে বেশি কাজ করছেন এমন কোনো প্রেসিডেন্ট কখনো এসেছেন কিনা। ট্রাম্প ফের তার দাবি পুনর্ব্যক্ত করে জানিয়েছেন যে তিনি উভয় দেশকে বলেছিলেন যে যুদ্ধ বন্ধ না করলে আমেরিকা দিল্লি এবং ইসলামাবাদের সঙ্গে বাণিজ্য করবে না। ট্রাম্পের দাবি, এইভাবে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ ঠেকিয়েছেন। তার মতে ভারত পাকিস্তানের বাড়তে থাকা উত্তেজনা একটি পারমাণবিক সংঘাতে পরিণত হতে পারত। ট্রাম্প বলেন যে সার্বিয়া কসোভোতে একটি বড় যুদ্ধ হতে চলেছে। আমি বলেছিলাম যে তোমরাও যুদ্ধ করো, তবে আমেরিকার সঙ্গে কোনো বাণিজ্য হবে না। ভারত ও পাকিস্তানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। আমি তাদের উভয়ের সঙ্গেই কথা বলেছিলাম। আমি স্কটকে বলেছিলাম, আমি হাওয়ার্ডকে বলেছিলাম ভারত ও পাকিস্তানের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করতে। তারা আমাদের সঙ্গে বাণিজ্য করবে না, কারণ তারা যুদ্ধ করছে। ট্রাম্প দাবি করেন, উভয় দেশই আমাদের ফোন করে বলেছে আমাদের কি করা উচিত। আমি বললাম, দেখুন, আপনারা আমেরিকার সঙ্গে বাণিজ্য করতে চান, এটা দারুণ, কিন্তু আপনারা একে অপরের উপর পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চান। আমরা এটা হতে দেব না। এরপর তারা উভয়
উভয় পক্ষই একমত হলেন উভয় দেশেরই ভালো নেতা আছে, তাই আমরা অনেক কিছু করেছি। এর পাশাপাশি ট্রাম্প বলেন, আমার মনে হয় আমরা ভারতের মতো কিছু বড় দেশের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছতে যাচ্ছি, যার আওতায় আমাদের সেখানে যাওয়ার এবং বাণিজ্য করার অধিকার থাকবে। ট্রাম্প বারবার দাবি করেছেন যে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধে সাহায্য করেছেন, তবে ভারত ধারাবাহিকভাবে বলে আসছে যে দুই সেনাবাহিনীর সামরিক অভিযানের পরিচালকদের মধ্যে সরাসরি আলোচনার পর পাকিস্তানের সঙ্গে সংঘাত বন্ধের সমঝোতা হয়েছে। পুরীতে রথযাত্রা পরের দিন মাসির বাড়ি পৌঁছলেন জগন্নাথ দেব। রীতি মেনে শুক্রবারই মাসির বাড়ি পৌঁছানোর কথা ছিল, কিন্তু ভক্তদের ভিড়ে এদিন মাসির বাড়ি পৌঁছতে পারেনি বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবের রথ। পথেই রাত্রি যাপন করতে হয় তিন ভাই বোনকে। শনিবার সকালেই নিজ নিজ রথে করে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন। অবশেষে দুপুরে মাসির বাড়ি পৌঁছলো বলরামের তলোধ্বজ, সুভদ্রার দর্পদলন এবং জগন্নাথ দেবের নন্দীঘোষ রথ। প্রতিবছর পুরীর মন্দির ছেড়ে গুন্ডিচা অর্থাৎ মন্দির তথা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিন ভাই বোন। জগন্নাথ মন্দির থেকে সেই মন্দিরের দূরত্ব 2.6 কিলোমিটার। 9 দিন পর উল্টো রথে সেখান থেকে ফের পুরীর মন্দিরে ফিরে আসে নন্দীঘোষ, তালধ্বজ এবং দর্পদলন। এই যাত্রাকে বহুদ্রা যাত্রা বলা হয়। শুক্রবার সন্ধ্যার আগেই গুন্ডিচা মন্দিরে পৌঁছানোর কথা ছিল তিন ভাই বোনের, কিন্তু একাধিক কারণেই মাঝপথেই থমকে যায় যাত্রা। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। এক স্যান্ডেলে এ নিয়ে পোস্টও করেন তিনি। বিজু জনতা দলের সুপ্রিমো লেখেন, গতকালের অতিরিক্ত দেরি প্রসঙ্গে প্রশাসনের দিকে আঙুল তুলছি না, কিন্তু বিষয়টি উদ্বেগের। রাজ্যের সবচেয়ে পবিত্র এই অনুষ্ঠানে কিভাবে এই ধরনের ঘটনা ঘটতে পারে সে বিষয়ে গভীর উদ্বেগ এবং দুঃখ প্রকাশ না করে থাকা যায় না। পাশাপাশি গত বছর বলভদ্রের পড়ে যাওয়া ঘটনাটিও তুলে ধরেন তিনি। রীতি মেনে প্রথমে যাত্রা শুরু করে দাদা বলভদ্রের রথ তলোধ্বজ, এরপর বোন সুভদ্রার দর্পদলন রথ, সব শেষে চলে জগন্নাথ দেবের নন্দীঘোষ রথ। কিন্তু এদিন গ্র্যান্ড রোডে রাস্তার বাঁক ঘোরার সময় আটকে যায় বলভদ্রের রথ, ফলে থেমে যায় বাকি দুটি রথও। এর ফলে শুক্রবার কড়া নিরাপত্তায় সারা রাত রাস্তাতেই কাটাতে হয় তিন ভাই বোনকে। তিন রথকে কেন্দ্র করে রাস্তায় রাত কাটান লক্ষ লক্ষ ভক্তরাও। শনিবার সকাল 9:30টায় ফের শুরু হয় যাত্রা। নন্দীঘোষের দড়ি টানেন উপমুখ্যমন্ত্রী পার্বতী পারিদা, পুলিশের ডিজি ওয়াইবি খুরানিয়া, মুখ্য সচিব মনোজ আহুজা সহ বাকিরা। এরপর একে একে গুন্ডিচায় মাসির বাড়ি পৌঁছান বলভদ্র, সুভদ্রা এবং জগন্নাথ মহাপ্রভু। রবিবার আদব মণ্ডপ বীজ নীতি রীতির মাধ্যমে গুন্ডিচা মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হবে তিন ভাই বোনকে। উল্লেখ্য, রথযাত্রার সময় ঠেলাঠেলিতে পদপিষ্ট হয়ে এবং আর্দ্রতার ভিড়ে দম বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন 700 জনেরও বেশি ভক্ত। তাদের সকলকে হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্য দপ্তরের বিশেষ অতিরিক্ত সচিব বিজয় মহাপাত্র বলেন, রথযাত্রার সময় ভক্তদের জন্য স্বাস্থ্য দপ্তরের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। শুক্রবার পুরীর জেলা সদর হাসপাতাল এবং পুরীর IHD এ 3500 চিকিৎসার জন্য ভর্তি করা হয়। রথ টানার সময় অজ্ঞান হয়ে পড়ে গিয়ে আহত হওয়ার পর 742 জনকে পুরী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত 480 জনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের শনিবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে, তবে কোনো প্রাণহানি ঘটেনি। প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার পুরীতে রথযাত্রা উপলক্ষে প্রায় 10 লক্ষ ভক্তের সমাগম হয়েছিল। শনিবার ভক্তদের সংখ্যা প্রায় 5 লক্ষ।